প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ তোমাদের ধৈর্য সহকারে ক্লাস করার জন্য। আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে ওই যে জুন 11 তারিখে 10 তারিখে হচ্ছে একটি প্রত্যাখ্যান হয়েছে। বাবা, যখন আমি চেকটা কাউকে দিয়েছিলাম তখন তো আমাকে বুঝতে হবে তখন কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি তাকে চেক দিয়েছি। কাকে চেক দিয়ে? পদে হিসাবকে চেক দিয়েছি। তখন পদে হিসাব ডেবিট করেছিলাম, ব্যাংক ক্রেডিট করেছিলাম। এখন সেটা উল্টে যাবে, জাস্ট উল্টে, জাস্ট উল্টে। ব্যাংক ডেবিট, পদে হিসাব ক্রেডিট। আমি তো ৯,৮০০ টাকার চেক দিয়েছিলাম, বার্তা পেয়েছিলাম। আমি যে টাকা দেইনি, তাহলে কি ৯,৮০০ টাকায় আমাকে দায় তৈরি হবে? না, ১০,০০০ টাকার দায় তৈরি হবে। আমাকে কেউ যদি সুযোগ দেয় যে ভাই আপনি এক কাছে আমি ১০,০০০ টাকা পাই, এখন যদি টাকা দেন তাহলে ৯,৫০০ টাকা দিবেন। কিন্তু আমি দিতে পারলাম না। সাপোজ আমি দিতে পারলাম না, তাহলে কি আমি ৯,৫০০ টাকার দায় ভোগ করব? হুম, আমি ১০,০০০ টাকার দায় ভোগ করব। মানে সে আমাকে এইটা দিয়েছিল, এই সুযোগটা দিয়েছিল যে আপনি যদি এখন আমাকে দিতে পারেন তাহলে ৯,৮০০ টাকায় দিবেন ১০,০০০ টাকার পরিবর্তে। কিন্তু আমি দিতে পারিনি, সো আমাকে ১০,০০০ টাকা দায় তৈরি হবে। তাহলে আমি লিখবো, প্রিয় শিক্ষার্থীরা একটু মনে রাখলেই হবে যে যে আমাদের ব্যাংক ডেবিট পদে হিসাব ক্রেডিট ১০,০০০ টাকা। এটা জুন ১১ তারিখের আমার হচ্ছে জুন ১১ তারিখের কি আমার জার্নাল। একটু বোঝার চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাই একটু বোঝার চেষ্টা করো, তাহলেই তোমরা আমরা কথা বুঝতে পারবো। এরপর হচ্ছে জুন ১২। জুন ১২ তে স্যার, কি লিখছে বলো? আমরা কি স্যার আবার প্রেজেন্ট দিব? না বাবা, লাগবে না, লাগবে না। চিন্তা করার কিছু নাই। হ্যাঁ, তুমি প্রেজেন্ট দেওয়ার চেয়ে আমার ক্লাসটা একটু মন দিয়ে শোনো। জুন ৬ তারিখে কৃত, হ্যাঁ, জুন ৬ তারিখে কৃত আহ আসবাবপত্র ক্লাস আছে, ক্লাস ইচ্ছে। তো জুন জুন ৬ তারিখে আসবাবপত্র বিক্রেতা পদীয় নোটটি বা বিলের স্বীকৃত নোটটি দেওয়া হলো। একটু মন দিয়ে শোনো। জুন জুন কয় তারিখে? জুন কয় তারিখে? জুন ৬ তারিখে। তাহলে আমরা ৬ তারিখে চলে যাই, দেখি ৬ তারিখ কি আছে। ৬ তারিখে আছে চেম্বারের ব্যবহারের জন্য ধারে ২০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেছি। ধারে ২০,০০০ টাকা, সেই ২০,০০০ টাকার কি আমি যাও ২০,০০০ টাকার ২০,০০০ টাকার আসবাবপত্র বিক্রি শিখিয়ে দেওয়া হলো। তাহলে আমি একটা যে কি বলো, আমি যে বাকি ছিল, প্রাপ্য হিসাব ছিল, সেখানে প্রাপ্য হিসাব না থেকে এখন একটা নোট দিয়ে দিলাম। সে আমাকে বিশ্বাস করছে না বা ট্রাস্ট করছে না যে ভাই আপনি ধারে তো আমি ক্রয় করেছি, আপনি একটা শিখিয়ে দিয়ে দেন, হ্যাঁ, যে আমি এই তারিখে টাকাটা দেব। সেইটা হচ্ছে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে একটা কথা, যে ধারে মানে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট। আবারও বলছি যে আমাদের কি আবার বিল দিচ্ছি, আবার তাকে বিল দিচ্ছি, তখন ছিল পদী হিসাব, তাহলে পদী হিসাব ডেবিট, পদীয় নোট ক্রেডিট। লিখে রাখো প্রিয় শিক্ষার্থীরা, পদীয় হিসাব ডেবিট, পদীয় নোট ক্রেডিট। আচ্ছা, ৭ তারিখের পৌনিস্মিতে ৩১,৫০০ টাকার চেক পাওয়া গেল। তাহলে ৩১,৫০০ টাকা ৭ তারিখে পেয়েছি, তাহলে কত ছিল আমাকে দেখতে হবে, তার কাছে কত টাকা আমরা পেতাম। ৭ তারিখে যাই, ও ৭ তারিখে বাকি ছিল কত, 40%, চারটা ৩২,০০০ টাকার পরিবর্তে আমরা চেক পেয়েছি ৩১,৫০০। তাহলে একটা কথা মনে রাখো, যে নগদান না, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট ৩১,৫০০, বারটা ৭৫ বারটা ডেবিট ৫০০, আর হচ্ছে আমার ব্যাংক জমা হচ্ছে কি আছে, মানে সেই চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তাহলে আমি আগেই বলছি, এরপর হচ্ছে আমাদের পাওয়া গেল, তার মানে হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব ক্রেডিট হচ্ছে কত, ৩২,৫০০ টাকা। আবারও বলছি, ব্যাংক হিসাব ৩১,৫০০ ডেবিট, ব্যাংক হিসাব ৩১,৫০০ টাকা ডেবিট, ব্যাংক হিসাব ৩১,৫০০ টাকা ডেবিট, ৭৫ বারটা ডেবিট, আর হচ্ছে প্রাপ্য হিসাব কে, কর্মচারীর বেতন ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করলো, কর্মচারীর তহবিল দিয়েছে, গুড ফাইন। তাহলে কর্মচারীর বেতন দিয়েছে, বেতন ডেবিট। কার থেকে দিয়েছে? কার থেকে দিয়েছে? প্রিয় শিক্ষার্থীরা মন দিয়ে শোনো, কার থেকে দিয়েছে? ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছে। ব্যক্তিগত তহবিল থেকে দিলে সেটা হচ্ছে মূলধন। তাহলে কি, বেতন ডেবিট, মূলধন ক্রেডিট, বেতন ডেবিট, মূলধন ক্রেডিট। পহেলা জুন ১ তারিখে দেনা ১৯ ১৪,০০০ টাকা প্রদত্ত হলো, কাউকে দেনার টাকা দিয়েছি, তাহলে পদে হিসাব ডেবিট, পদে হিসাব ডেবিট, পদে হিসাব ডেবিট, নগদান ক্রেডিট,
প্রাপ্ত বার্তা ক্রেডিট, পদবী হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। 13 তারিখে যেটি প্রত্যাখ্যান হলো, আরে প্রত্যাখ্যান হয়েছে, 13 তারিখ কি ছিল, আমরা তাকে একটা ব্যাংকে জমা দিয়েছিলাম কত 32,000 টাকার চেক, কিন্তু পারছো সেটা প্রত্যাখ্যান হয়েছে। তাহলে আবার সেই প্রাপ্য হিসাব ডেবিট, আবার সেই প্রাপ্য হিসাব ডেবিট, আবার সেই প্রাপ্য হিসাব ডেবিট, আমাদের কি হচ্ছে ব্যাংক ক্রেডিট। এরপরে 15,000 টাকা একটি স্বীকৃতি পাওয়া গেল, তাহলে স্বীকৃতি পাচ্ছি প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য নোট হিসাব, প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য নোট হিসাব ডেবিট, প্রাপ্য নোট হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এরপরে হচ্ছে আমার 15,000 টাকার প্রাপ্য বিলটি 14,500 টাকায় বাটা করা হলো, যে বিলটা পেয়েছিলাম বাটা করেছি, ব্যাংক ডেবিট 14,500, 14,700, 14,700, প্রদত্ত বার্তা, প্রদত্ত বার্তা, প্রদত্ত বার্তা 300, আর প্রাপ্য হিসাব 15,000 ক্রেডিট। 12,000 টাকা একটি বিল, একটি পদবী বিলে শিখিয়ে দেওয়া হলো 12,000 একটি টাকার একটি পদবী বিলে শিখিয়ে দিয়েছি। ভালো কথা, পদবী কাকে দিয়েছি, কাকে দিয়েছি মনে রাখতে হবে, শিখিয়ে দিলাম পদবী হিসাব ডেবিট, পদীয় নোট, নোট ক্রেডিট, পদবী হিসাব ডেবিট, পদীয় নোট ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যাও আমাদের 5,000 টাকার আবেদন রেজিস্টার হয়েছে, কোনো বিভাগ হয় নাই, বিবিধ ক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট, বিবিধ ক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট। ক্যাশ বাক্স থেকে এতটা চুরি হয়েছে, চুরি হয়ে গেছে, তাহলে মনে রাখতে হবে বিবিধ ক্ষতি ডেবিট, নগদান ক্রেডিট, বিবিধ ক্ষতি ডেবিট, নগদান ক্রেডিট। 17 তারিখের প্রাপ্য বিলটি প্রত্যাখ্যান হলো, আবার প্রত্যাখ্যান হয়েছে। প্রত্যাখ্যান মানেই হচ্ছে ব্যাংক ডেবিট, প্রাপ্য হিসাব প্রাপ্য বিল ক্রেডিট, প্রাপ্য বিল ক্রেডিট। এরপর হচ্ছে 16 তারিখের, জুন 16 তারিখের প্রত্যাখ্যিত চেকের বিলটি সংশ্লিষ্ট দেনাদারের নিকট হতে 31,500 টাকায় নগদে পাওয়া গেল। আমি যে 16 তারিখে 32,000 চেক ছিল, আবার সেই চেকটা কি করছি, দেনাদার নিকটে কত পাইছি, 31,500 টাকা। নগদান ডেবিট, নগদান ডেবিট, প্রদত্ত বা ডেবিট, খাও, নগদান ডেবিট, প্রদত্ত ডেবিট, নগদান ডেবিট কত, 31,500, কত টাকা, 31,500। নগদান ডেবিট হচ্ছে 31,500, বার্তা 500, প্রদত্ত বার্তা 500, আর দেনাদার কত, 32,000। এভাবে এক মাসের বিনিয়োগ পাওয়া গেল, নগদান হিসেবে ডেবিট, বিনিয়োগের সুদ হিসাবে ক্রেডিট, নগদান হিসাবে ডেবিট, বিনিয়োগের সুদ হিসাবে ক্রেডিট। 30 তারিখের ঋণের উপর 10% এক মাস সুদ প্রদত্ত হলো, সুদ প্রদত্ত হলো, সুদ দিয়েছি, প্রদত্ত সুদ ডেবিট, প্রদত্ত সুদ ডেবিট, প্রদত্ত সুদ ডেবিট, নগদান ক্রেডিট, প্রদত্ত সুদ ডেবিট, নগদান ডেবিট। এক মাসের ভাড়া, আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, এক মাসের ভাড়া, এক মাসের ভাড়া, এক মাসের ভাড়া, আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, এক মাসের ভাড়া, অগ্রিম ভাড়া কি হয়েছে, নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি কি নিষ্পত্তি হয়েছে, দেখো এই যে নিষ্পত্তি হয়েছে, তাহলে নিষ্পত্তি যখন অগ্রিম ভাড়া ছিল, অগ্রিম ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট ছিল, এখন উল্টে গেছে, এখন উল্টে গেছে, কি হবে, ভাড়া ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট, ভাড়া ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট, ভাড়া ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট, ভাড়া ডেবিট, ভাড়া ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। এভাবে হচ্ছে একটি অঙ্ক আমাকে সাজানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? যাই, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। এখন আমরা 12তে যাবো। 12 দেখো খুব সুন্দর করে সলভ করে দিয়েছে। প্রথমে হচ্ছে বাবা দেখো যে আমি করেছিলাম নগদান হিসাবে, ক্রয় হিসাব ডেবিট, নগদান পদীয় হিসাব, পদীয় বিল বা পদীয় নোট। এরপরে হচ্ছে বিনিয়োগ ডেবিট, নগদান ক্রেডিট, এরপরে ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট, অগ্রিম ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট, অগ্রিম ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। দেখছো, সাপ্লাইস পদী হিসাব, বিজ্ঞাপন, ক্রয়, আসবাবপত্র পদীয়, নগদান, প্রাপ্য হিসাব, ওই যে প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য বিল, আর হচ্ছে বিক্রয়, ব্যাংক হিসাব, প্রদত্ত বার্তা হিসাব ও প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল হিসাব। তাহলে ব্যাংক হিসাব 3,500, প্রদত্ত বার্তা হিসাব 500, প্রাপ্য বিল হিসাব 24,000 টাকা, পদীয় হিসাব 10,000 টাকা, ব্যাংক হিসাব 9,800, প্রাপ্ত বার্তা হিসাব 200 টাকা। এই লিখেই দিয়েছি, কোনো সমস্যা নেই প্রিয় শিক্ষার্থীরা। পদীয় হিসাব কত, 10,000, ব্যাংক হিসাব 9,800, প্রাপ্ত বার্তা হিসাব 200, ব্যাংক হিসাব ডেবিট, পদীয় হিসাব ক্রেডিট 9,800। আবার দেখছি উল্টে গেছে। তো সো এখানে একটা কথা, এখানে 9,800 টাকা দিয়েছে, সো সো এখানে 10,000 টাকা দিবা। আমি বলে দিচ্ছি 10,000 চেক যখন প্রত্যাখ্যান হয়, দায় তখন আবার তৈরি হয়ে যায়। সো মনে রাখতে হবে এটা হচ্ছে আমার কি, উল্টে গেছে 10,000 টাকা। এরপরে 20,000 টাকার আছে দিয়েছি। এরপর হচ্ছে পদী হিসাব, পদী নোট এতটা গেল, পদী ব্যাংক হিসাব ডেবিট, ওই যে বার্তা, বেতন মূলধন, ওই বেতন মূলধন, এটা সবই সহজ, আমি এগুলো সবই বলে দিয়েছি। আগুন বিষ্ট ক্রয়, বিবিধ ক্ষতি নগদান, এগুলো সব বলে দিয়েছি, এগুলো সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় তোমরা এগুলা ক্লিয়ার হয়েছে, আর কোনো এটা সমস্যার কথা না। এখন আমি যাচ্ছি পরের অঙ্কটা, ভ্যাট বা মূল্য সংযোজন কর, এটা আলোচনার বিষয় আছে। ভ্যাট
কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স। প্রিয় শিক্ষার্থীরা কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মনে রাখো আবার ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কি বলছি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে বাংলা হচ্ছে, ইংরেজি হচ্ছে ব্যাট, বাংলা হচ্ছে মূসক। এই মূসক শব্দটা সাধারণত একটা ইংরেজি শব্দ। আমরা জানি যে কোনো পণ্যের সাথে যত অতিরিক্ত মূল্য অ্যাড করা হয় সেটা হচ্ছে আমার ব্যাট, বা আমরা বলি পারি চার্জ করা হয়। উৎপাদিত বা বিক্রিত পণ্য বা সেবায় সংযোজিত মূল্যের উপর আরোপিত করকে মূল্য শোধন করা হয়। 10 টাকার মাল, সরকার বলছে 10 টাকার মধ্যে আমাকে 15% দিতে হবে, তাহলে 1.5 টাকা, তাহলে 11 টাকা 50 পয়সা। তাহলে আমি যে অতিরিক্ত কর ধার্য করেছি পণ্য, পণ্য ক্রয়, উৎপাদিত পণ্য, পণ্য ক্রয় বিক্রয় ও বা সেবার বিনিময়ে, সেবায় বিনিময়ের মূল্যের উপরে যে সেবার বিনিময় মূল্যে যে আরোপিত কর বা মূল্য সংযোগ করা হয় তখন তাকে ভ্যাট বলা হয়, ভ্যালু অ্যাড ট্যাক্স করা হয়। আবার বলছি বাবা, উৎপাদিত পণ্য, আবার কি উৎপাদিত পণ্য, আবার কি বলো উৎপাদিত পণ্য, আবার বলছি উৎপাদিত পণ্য, আর বলছি উৎপাদিত পণ্যের সাথে, উৎপাদিত পণ্যের সাথে, আবার বলছি উৎপাদিত পণ্যের সাথে, উৎপাদিত পণ্যের সাথে, আবারও বলছি উৎপাদিত পণ্যের সাথে পণ্য ক্রয় বিক্রয় সময় অথবা সেবা আদান প্রদানের সময় মূল্যের উপর, মূল্যের উপর যে সংযোগ করা হয়, সংযোগ দেওয়া হয়, মূল্যের উপর যে মূল্য অ্যাড করা হয় সেটা হচ্ছে কি অ্যাড, মূল্য, কি মূল্য, কর জাতীয় মূল্য, আরোপিত কর, আরোপিত কর যে চার্জ করা হয় তাকে বলা হয় মূসক বা ব্যাট, মূসক বা ব্যাট। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, যদি পণ্য ক্রয় বিক্রয়, উৎপাদন, ক্রয় বিক্রয়, উৎপাদন, আবার বলছি ক্রয় বিক্রয়, উৎপাদন, আবার বলছি ক্রয় বিক্রয়, উৎপাদন বা সেবার সংযোজিত মূল্যের, সংযোজিত মূল্যের উপর, মূল্যের উপর যে অতিরিক্ত মূল্য চার্জ করা হয় তখন তাকে বলা হয় ব্যাট। এটা অতিরিক্ত মূল্য সরকার সরকার কর্তৃক নির্ধারিত। আমি যদি 10 টাকার বলা 20 টাকা বেশি বিক্রি করি তাহলে কিন্তু এটাকে ভ্যাট বলা যাবে না, ভ্যাট বলতে হবে সরকার কর্তৃক প্রদত্ত, সরকার কর্তৃক প্রদত্ত যে আরোপিত চার্জ সেটাই হচ্ছে ভ্যাট। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে হয় আলোচনা করতে পেরেছি। এই জন্য এখন আমার যেটা আসতেছে সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে ব্যাপকভাবে বলা হয় উৎপাদিত, এইগুলো সব আলোচনা করে দিচ্ছি আমি, এই কথাগুলো আলোচনা করেছি। এই দেখো আমি যে আলোচনা করছি সেটাই হচ্ছে এই কথা, বিক্রেতা কাঁচামাল ক্রয় বিক্রয়ের পরে মূল্যে যে এইটা বলেছি। ভ্যাটের সংজ্ঞা ব্যাট 1991 সালের 11ই জুন জাতীয় সংসদে ফার্স্ট এটা বিল চলে আসে এবং 9 জুন এটা পাস হয়। কিন্তু 1 জুলাই থেকেই শুরু হয়, মানে পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে এমন একটা জিনিস, এটা পাস হয়েছে পরে, শুরু হয়েছে আগে। 1 জুলাইতে শুরু হয়েছে কিন্তু 9 জুলাই বিলটি কি হয়েছে, বিলটি কি বলা হয় সংসদে পাশ হয়েছে। তাহলে মনে থাকবে যদি বলা হয় সংসদে পাশ হয়েছে কত 1991 9 জুলাই, 1991 9 জুলাই। আর যদি বলা হয় এটাকে ইফেক্টিভ করা হয়েছে কত 1991 1 জুলাই, 1991 1 জুলাই। এবং বিশ্বের সর্বপ্রথম কোথায় ব্যাট চালু হয়েছে মনে রাখতে হবে, কোথায়, জার্মানিতে। কোথায়, জার্মানিতে। কত সালে 1922, 1922 ডেয়ার স্ট্রেন, মনে রাখতে হবে ফার্স্ট কোথায় হয়েছে, জার্মানি। ফার্স্ট কোথায়, জার্মানি। ফার্স্ট কোথায়, জার্মানি। কত সাল 1992, 1992, 1992 মনে রাখতে হবে। সব ভ্যাট হচ্ছে সরকারের প্রধান গুরুত্বপূর্ণ রাজস্বর একটি উৎস। সরকারের যে আয় হচ্ছে তার মধ্যে সর্বপ্রধান হচ্ছে ভ্যাট। প্রিয় শিক্ষার্থীরা, আধুনিক আধুনিক গতিশীল বিজ্ঞানসম্মত ব্যবস্থা হবে দেশের অভ্যন্তরীণ সম্পদ আহরণের জন্য ভ্যাট খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, এটা অবশ্যই সরকারের রাজস্ব বৃদ্ধি করে, রাজস্ব বৃদ্ধি করে, রাজস্ব বৃদ্ধি করে, রাজস্ব বৃদ্ধি করে। জাতীয় রাজস্ব বোর্ড তার আভ্যন্তরীণ সম্পদ আহরণের একটি প্রক্রিয়া। ভ্যাট সংক্রান্ত জাবেদা, ভ্যাট কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আয়ও না ব্যয়ও না, এটি সরকারের আয়, সরকারের আয়, সরকারের আয়। একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি বলি যে আমরা ইতিমখানায় যে সন্তানগুলো মানুষ হয় সবকিছু করে কে, ইতিমখানার লোকেরা, বাট এটা কি তাদের সন্তান না, যারা হয়তো চলে গেছে বা মরে গেছে তাদেরই সন্তান। ঠিক
সরকার আমার দ্বারা ব্যাট আদায় করতেছে, আমার থেকেই ব্যাট নিতেছে, কিন্তু কার? সরকারের। যেমন ধরো পণ্য ক্রয়ের সময় দিচ্ছে ক্রেতা, পণ্য বিক্রিতের সময় সেখানেও দিচ্ছে বিক্রেতা। তাহলে ক্রেতাই দেখ আর বিক্রেতাই দেখ, যেই দেখ না কেন সেই টাকাটা কাকে দিতে হবে? সরকারকে। কাকে দিতে হবে? সরকার। এখানে গভর্নমেন্ট ইজ দ্য মেইন ফ্যাক্ট টু, গভর্নমেন্টই অনলি টেকেন কি ব্যাট, মনে রাখতে হবে অনলি টেকেন ব্যাট, গভর্নমেন্ট, অনলি গভর্নমেন্ট, আদার কোনো ব্যক্তি এখানে নেই। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে এটা সরকারই এটা মালিক, অন্য কেউ এখানে মালিক না, অন্য কেউ পাবে না। সো এটা গভর্নমেন্টই মালিক। প্রিয় শিক্ষার্থীরা এটা মনে রাখতে হবে যে ভ্যাট দিতে হবে কাকে? সরকারকে। আমি নিচ্ছি সেটা আমাকে দিতে হবে। কি হবে? একটা ব্যাট চলতি হিসাব খুলে, ব্যাট চলতি হিসাব খুলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে একটা ব্যাট চলতি হিসাব করতে হবে। আমরা যে ব্যাট দিচ্ছি অথবা আমরা যে ব্যাট নিচ্ছি, আমরা যে ব্যাট দিচ্ছি, আমরা যে ব্যাট নিচ্ছি, আমরা যে ব্যাট দিচ্ছি, আমরা যে ব্যাট নিচ্ছি, এর মধ্যে যদি আমি বেশি টাকা দিয়ে থাকি তাহলে যেমন আমি কারো কাছ থেকে ব্যাট নিয়েছি 1,00,000 টাকা, আমি দিয়েছি 80,000 টাকা, তাহলে আহ, আমার বেশি ছাড়টা কত? 20,000 টাকা। এই 20,000 টাকা সরকারকে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা এটাই হচ্ছে ব্যাট। প্রিয় শিক্ষার্থীরা আবার বলছি, ব্যাট পণ্য কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে ব্যাট ডেবিট হয়, একে সম্পদ হিসেবে বিবেচনা করতে হয়। ভালো কথা, বিক্রয়ের ক্ষেত্রে ক্রেডিট হয়, ক্রয়ের ক্ষেত্রে ডেবিট হয়, বিক্রয়ের ক্ষেত্রে ক্রেডিট হয়। কিভাবে তুমি একটা ভ্যাট চলতি হিসাব করতে হবে, ভ্যাট চলতি হিসাব করে ভ্যাটটা প্রদান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আমি একইভাবে কোনো ব্যাটের খরচ খরচ ভ্যাট প্রদান করা হলে ওই একই একই জিনিস বারবার লিখেছে, কোনো সমস্যা নাই। আমি একটু বলি, নগদে নগদ নগদে 50,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এর উপরে 7,500 টাকা ভ্যাট প্রদান করা হলো। তার নগদ ক্রয় করেছি কত? 50,000 টাকা। তাহলে ক্রয় হিসাব 50,000 টাকা, ভ্যাট চলতি হিসাব কত? মনে রাখতে হবে 7,500 টাকা ডেবিট, 7,500 টাকা ডেবিট। তুমি যখন পণ্য ক্রয় করছো তখন তুমি ভ্যাটও দিচ্ছ, মনে রাখতে হবে ভ্যাটও দিচ্ছ। নগদ কত দিচ্ছ? 57,500 টাকা। কেন? তুমি আরো কিনতে চাও, তুমি কোন দোকানে কিনতে যাও, 1,000 টাকা একটা প্যান্ট কিনেছো, তাহলে 1,000 টাকা ব্যাট হচ্ছে 150 টাকা, তোমাকে দিতে হবে কত? বলো। দিতে হবে 11,500 টাকা, 11,000 কত? 500 টাকা। তাহলে আমি 1,000 টাকা, সরি, 1,050 টাকা। কেন? কেন? তোমাকে ব্যাটটা দিতে হবে, ব্যাটটা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আমার কথাটা আবার মন দিয়ে শুনো, তোমাকে ব্যাট দিতে হবে, ভ্যাট দিতে হবে। তাহলে তুমি দিচ্ছ নগদ যেটা কিনছো সেই টাকা ভ্যাট দিচ্ছ, তাই এই দুইটা মিলে হচ্ছে ভ্যাট চলতি হিসাব। প্রিয় শিক্ষার্থীরা আবার বলছি, নগদে আসবাবপত্র, নগদে আসবাবপত্র, যন্ত্রপাতি, অভিসরঞ্জাম, যে কোনো সম্পত্তি ক্রয় করছো কত? এত টাকা, ভ্যাট কত? এত টাকা প্রদান করছো। তাহলে তুমি যে সম্পত্তি কিনো না কেন, যদি আসবাবপত্র কেনো, আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট দেওয়া যায়, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। এভাবে হচ্ছে আমাদের অঙ্কের কথা বলছে। ভ্যাট 13 নম্বর একটা অঙ্ক দিয়েছে হাসান চৌধুরী 1,70,000 টাকা এবং এবং 10,000 টাকার টাইপরাইটার মেশিন এবং নিয়ে 2018 সালের মে মাসে ব্যবসা শুরু করলো। তাহলে খুব সহজ কিছু, আমি বলছি নগদান হিসাব ডেবিট, টাইপরাইটার ডেবিট, মূলধন ক্রেডিট। সরকারের কোষাগারে এত টাকার ভ্যাট চলতি হিসাব খোলা হলো, তাহলে ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, নগদান ক্রেডিট। এত টাকার ক্রয় করলে 40,000 টাকার পণ্য ক্রয় করা হলো, ভ্যাট হচ্ছে 15%। তাহলে একটা কথা মনে রাখতে হবে, ক্রয় ডেবিট কত? ক্রয় ডেবিট হচ্ছে 40,000, ভ্যাট 40,000-এর 15% কত হয়? মনে রাখো 600 টাকা, নাকি দেখো তো বাবা, 600 টাকা। তাহলে মনে রাখতে হবে নগদান কত? নগদান হচ্ছে 6,000 টাকা, 6,000 টাকা, 40,000-এ কত? 6,000 টাকা। তাহলে আমি নগদান কত? ক্রয় হচ্ছে 40,000 টাকা ডেবিট, ভ্যাট চলতি হিসাব কত? 6,000 টাকা ডেবিট, নগদান ক্রেডিট কত? 46,000। 7,000 টাকার পণ্য ক্রয় করলো, ব্যাট অন্তর্ভুক্ত আছে। একটা কথা মনে রাখতে হবে, ব্যাট অন্তর্ভুক্ত আছে, 15% ব্যাট। ব্যাট অন্তর্ভুক্ত থাকলে যে টাকা আছে সেটাকে 3/23 অথবা 15/115 দিয়ে ভ্যাট বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা এই যে 7,000 টাকা, এই 7,000 টাকার মধ্যে 15 উপরে নিচে হচ্ছে 115 দিয়ে ভাগ করে তোমার ভ্যাট বের করতে হবে, ভ্যাট বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা তারপরে তুমি ভ্যাটের চাপেদা দিয়ে থাকবা। দেখো আমি একটু দেখাচ্ছি তোমাদের,
দেখার জন্য নগদান, অফিস সরঞ্জাম, নগদান, অফিস সরঞ্জাম, মূলধন, ব্যাট চলতি হিসাব, নগদান, ক্রয় হিসাব ডেবিট, বুঝে 40,000, ব্যাট চলতি 6,000, নগদান হিসাব কত 46,000। দেখো তাই আছে। এরপর হচ্ছে আমি বলছি যে ব্যাট, এই যে দেখো বের করে ফেলছে, এই দেখো খসড়া দিয়েছে 1, তাহলে খসড়াতে চলে যাই। কিভাবে করেছে খসড়া, দেখো এই যে এই যে এই দেখো এই যে 15/115 একবার দিয়ে দিবা, এত কিছু লেখার সময় আছে নাকি? তাহলে কি 7,500 ইন্টু 15 ডিভাইড বাই 115, 7,500 ইন্টু 15 ডিভাইড বাই 115, 7,500 ইন্টু 15 ডিভাইড বাই 115। আবার বলছি 7,500 ইন্টু 15 ডিভাইড বাই 115। আবার বলছি 7,500 ইন্টু 15 100 বাই। এভাবে একটি ব্যাডের নির্ধারণ করতে হয়। কত টাকা আসছে? 7,826 টাকা চলে যায় অঙ্কে। দেখো এই যে দেখো বাবা 40,000 থেকে এই যে 7,500 থেকে 7,826 টাকা বাদ দিয়ে যে টাকা আসছে সেটা ক্রয়, ব্যাট চলতি হিসাব 7,800, দুইটা মিলে 6,000। একটা হচ্ছে অন্তর্ভুক্ত আছে আর একটা অন্তর্ভুক্ত নাই, এই জন্য এটা চলে এসেছে প্রিয় শিক্ষার্থীরা। এরপর হচ্ছে কি আমার নগদে 25,000 টাকা অফিস সরঞ্জাম হলো, ভ্যাট পত্র কত আমার 3,000 টাকা। ভালো কথা, কারণ অফিস সরঞ্জাম ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, নগদান ক্রেডিট 28,000 টাকা, 28,000 টাকা। আবার তুমি লিখতে পারো অফিস সরঞ্জাম 25, ভ্যাট পত্র ভ্যাট বা ভ্যাট চলতি হিসাব 3,000 টাকা, আর হচ্ছে আর কত, আর হচ্ছে নগদান কত, নগদান হচ্ছে 28,000 টাকা। তুমি যেভাবে দাও ওই দুইভাবেই হবে প্রিয় শিক্ষার্থীরা। শেষ। এখন তুমি যাও আমার কি বলা হয় 40,000 টাকার যে অন্তর্ভুক্ত আছে, অন্তর্ভুক্ত থাকলেই 7,000 টাকার পণ্য বিক্রি হলো, ব্যাট আদায় হলো কত 15%। তাহলে নগদান কত 7,000, নগদান কত 7,000, আর 7,000 টাকার 15% কত হয়? 7,000 টাকার 15% হচ্ছে, একটু দেখো 6,15,90, 9,000 টাকা। 9,000 টাকা হচ্ছে ব্যাট চলতি হিসাব ক্রেডিট ব্যাট। তাহলে একটা নগদান কত মনে রাখতে হবে, 60 আর 9 কত হয়? 60 আর 9 হচ্ছে 69,000, 69,000। তাহলে প্রাপ্ত ব্যাট 9 আর বিক্রয় কত 7,500 টাকা। এইভাবে তোমার অঙ্কগুলো সলভ করতে হবে। 40,000 টাকার পণ্য বিক্রয় হলে ভ্যাট 15%, এটাই ব্যাট বের করতে হবে। ব্যাট বের করতে হবে, যাও নিয়ে যাও। তাহলে কি ব্যাট বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, ব্যাটটা বের করতে হবে। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, ব্যাটটা বের করতে হবে, ব্যাটটা বের করতে হবে, ব্যাটটা তোমার বের করতে হবে, তবেই তুমি অঙ্কগুলো পারবে, নাহলে আদারস পারবে না। দিচ্ছি আপু। তো ব্যাটটা কি করতে হবে? বের করতে হবে। 40,000 ইন্টু 15 ডিভাইড বাই 115, যে ব্যাটটা হবে সেটা 40,000 থেকে বাদ দিতে হবে, তাই অঙ্কটা হয়ে যাবে। এরপর হচ্ছে মনিহারি ব্যাট দিয়েছে, সবকিছুতে ব্যাট দিয়েছে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় এই বিষয়গুলো তুমি দেখো, দেখলে তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো 40,000 থেকে আগে দেখি আমরা, 40,000 থেকে দেখছি কি বলা হয়। 40,000 থেকে কি হয় দেখো, চল্লিশ হাজার থেকে প্রিয় শিক্ষার্থীরা দেখো 40,000 থেকে কিভাবে ভ্যাট দিচ্ছে। এই যে দেখো এই 40,000 থেকে, এই যে দেখো বিক্রয় হিসাব কত, বিক্রয় হিসাব নগদান হিসাব 40,000 টাকা, বিক্রয় কত 34,000 কত 783, ব্যাট চলতি হিসাব বিক্রি করেছি তাই আসছে, এটা চলে আসতেছে। এরপরে আবার ওই যে দেখো মনিহারি হিসাব ডেবিট, মনিহারি কত, মনিহারি নগদান ব্যাট দিয়েছি 15,000-এর ব্যাট মনিহারি নগদান। এরপরে আবার মনিহারি কিনছে ভ্যাট নাই, মনিহারি ডেবিট পদ হিসাব বাকিতে। এই আসবাবপত্র কিনছে, আসবাবপত্র ভ্যাট দিয়েছে, আসবাবপত্র নগদান, আসবাবপত্র নগদান, আসবাবপত্র নগদান, এভাবে পদ হিসাব। এইভাবেই অঙ্কগুলো চলে আসছে। প্রিয় শিক্ষার্থীরা সম্পদ যদি একটা কথা মনে রাখো, সম্পদ সম্পদ যখন ক্রয় করবা
তখন সম্পদের সাথে ব্যয়টা অন্তর্ভুক্ত করে দেওয়া যায়। পণ্য যখন ক্রয় করবা সেক্ষেত্রে আলাদা আলাদা ভাবে শো করতে হবে, কারণ হচ্ছে আমাদের সম্পদ তো বিক্রয়ের উদ্দেশ্যে নয়, সম্পদ তো বিক্রয়ের উদ্দেশ্যে নয়, কিন্তু পণ্য হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে। সো পণ্যের উপর যে ভ্যাট ধার্য করা হয় সেটা পণ্যের উপরে দাম বাড়িয়ে দেয় না, এটা আলাদা শো করতে হয়। আর যখন ব্যবহারের জন্য হয় তখন সম্পদটির অন্তর্ভুক্ত করতে হয়। একটা কথা মনে রাখতে হবে, সব ব্যবহারের জন্য যদি কোনো কিছু করতে হয় তাহলে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, সকল মূল্যের মধ্যে অ্যাড হয়ে যায়। তুমি একটা ফ্রিজ কিনছো ৫০০০ টাকা, ভ্যাট দিচ্ছ কত? ৫০০০ টাকার ১৫% কত হয়? ৭৫০০। তোমার ফ্রিজের দাম হচ্ছে ৫৭৫০০। কিন্তু তুই কোনো পণ্য ক্রয় করছো বিক্রয়ের উদ্দেশ্যে, তাহলে ভ্যাট তোমাকে চার্জ করতে হবে না, বিকজ এই ভ্যাটটা তুমি দিয়েছো, আবার ভ্যাটটা নিয়েছো, এই ডিফারেন্স টাকাটা তুমি সরকারের কোষাগারে কি দিবা? প্রদান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে পণ্য ক্রয় বিক্রয়ের যেটা হয় সেটা আলাদা ব্যাট হয়, আলাদা ব্যাট করতে হয়, ব্যাটটাকে আলাদা করতে হয়। আর সম্পদের সময় সবকিছু অন্তর্ভুক্ত করে দেওয়াই উত্তম। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তুমি আজকের বিষয় নিয়ে কোনো আলোচনায় আরো করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার বলো দেখি, অঙ্ক দুটোই শেষ হয়ে গেছে, আরো কিছু বলতে হবে? বাবা, হ্যালো, না স্যার। কোনো কোশ্চেন? না স্যার, টাইমও তো অলমোস্ট অনেকটাই পার হয়ে গেছে স্যার, না, অলমোস্ট না, সমস্যা নাই, অলরেডি পার হয়ে গেছে। তুমি দেখো কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের, বলো। না স্যার, কোনো কোশ্চেন নেই। শিওর? এই ছেলেরা, শিওর? জি স্যার, শিওর। শিওর? এনিওয়ান, কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? হ্যালো, নেই? আচ্ছা আচ্ছা, তাহলে আজকের না স্যার, কোনো কোশ্চেন নেই স্যার। পড়াশোনার বিষয় নিয়ে আজকের মতো এখানেই শেষ হলো। তোমাদের পার্সোনাল কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, আমি এখন তোমাদের সাথে একটু কথাবার্তা